ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা 10 জন জয়েন করেছো। আমি সহ মেবি 10 জন। তো আমরা 10 জনের ক্লাস শুরু করি, আর আমাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। সো যারা দেরিতে আসবে সমস্যা নেই, তারা পরবর্তীতে এই রেকর্ডিং দেখেও তারা ক্লাস করতে পারবে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, এই ওড অন এ গ্রেসিয়ান আর্ন এই কবিতাটিতে টোটাল 5টা স্ট্যাঞ্জা রয়েছে, এবং গতদিনে আমরা 3টা স্ট্যাঞ্জা পড়ে শেষ করেছিলাম। তো আজকে এই 2টা স্ট্যাঞ্জা পড়ে শেষ করবো। আজকে ক্লাসটা হয়তো বা ছোট হতে পারে। আর আরেকটা বিষয় যে ঈদের কালকের পরের দিন তো ঈদ, তো কালকের পরের দিনে তোমাদের ক্লাস ছিল। তো আমরা কালকের পরের দিনের ক্লাসটা কালকে মানে ঈদের দিন নেব না, একেবারে আবার শনিবারে নেব। তো শনিবারে তোমরা যদি কেউ জয়েন করতে পারো করিও, আর যদি নাও করতে পারো তাহলেও আমি তো ভিডিও তৈরি করে শেয়ার করবই। সো ওইখানেও না পাওয়ার কিছু নেই, আমি শনিবারে ক্লাস নিব আর কি। আচ্ছা। জি জি স্যার, স্যার, জয়েন জয়েন করবো করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সমস্যা সমস্যা নেই। নেই। আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, দেখো আমরা গতদিনের কবিতায় যাই। গতদিনের কবিতায় আমরা যেটা বলছিলাম যে এখানকার যে স্পিকার, তিনি একটা গ্রেসিয়ান আর্ন, অর্থাৎ গ্রিস দেশে একেবারে অ্যান্টিক একটা পট, মানে পাত্র বা এরকম কিছু একটা তিনি দেখছেন, এবং দেখে তার গায়ে বেশ কিছু ছবি আঁকানো আছে। এবং সেই ছবি নিয়ে তিনি কথা বলছেন। তো এখানে ছবি নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই তিনি পাত্রটাকে অ্যাড্রেস করছেন, আর্নটাকে অ্যাড্রেস করছেন, অ্যাড্রেস করে বলছেন যে তুমি হলা একজন অস্পৃশ্য ব্রাইড, মানে যাকে স্পর্শ করা হয়নি এরকম একজন, এবং তুমি খুব শান্ত কোয়াইট একটা জায়গায় রয়েছো। তুমি হচ্ছে সাইলেন্স এবং স্লো টাইমের ফস্টার চাইল্ড, এবং গ্রাম্য হিস্টোরিয়ান, যারা অতীতের অনেক আগের কথাবার্তা জানে এরকম লোক আর কি। তো এরকম লোকও খুব ভালোভাবে তোমার যে হিস্ট্রি সেই হিস্ট্রিটাকে প্রকাশ করতে পারবে না, যতটা তোমার এই ফুলের মতো গল্পগুলি বা তোমার এই হিস্ট্রিগুলি আমরা আমাদের কবিতার মাধ্যমে যতটা প্রকাশ করতে পারবো। সো এখানে আবার বলছে যে কবিতার মাধ্যমে আমরা কি কি প্রকাশ করতে পারবো। এখানকার যে লিভ ফ্রেন্ড, যে লিজেন্ড, অর্থাৎ পাতা পল্লবের ভেতরে যে কাহিনীগুলো, এরপরে এইখানকার তোমার যে চারিদিকে যে শেপ রয়েছে, যেখানে ডেটিসরা রয়েছে, মর্টালরা রয়েছে, এবং এইখানে টেম্পল রয়েছে, এরপরে আরকাডি নামক একটা জায়গা রয়েছে যেটা একটা উপত্যকা বলা হচ্ছে। তো এই সব কিছুর গল্পই আমরাই ভালোভাবে জানাতে পারবো। আমরা আরও জানাতে পারবো কি কি এখানে কোন ধরনের মানুষগুলোকে আঁকানো হয়েছে, কোন গডগুলোকে এখানে স্থান দেওয়া হয়েছে। তারপরে এখানে যে প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের যে আচার আচরণ এইগুলো, এবং এমনকি এখানে যে বাঁশি বাদক রয়েছে, এমনকি যে ঢাক ঢোল পেটানোর যে একটা পরিবেশ রয়েছে, সব কিছু মিলে যে এখানে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে, এইটা আমরা কবিরা সবচেয়ে ভালো ডেসক্রাইব করতে পারবো একজন সিলভান হিস্টোরিয়ানের চেয়ে, অর্থাৎ একটা গ্রাম্য ইতিহাসবিদের চেয়েও। এটা বলার পরে তিনি ওইখানে বলছেন যে ওই সমস্ত সঙ্গীত, যে সমস্ত সঙ্গীতগুলো আমরা কানে শুনি সেগুলো আমাদের ভালো লাগে, ওকে ঠিক আছে। বাট যে সমস্ত সঙ্গীত আমরা কানে শুনি না কিন্তু ফিল করি যে হ্যাঁ ওইখানে একটা গান বাজতেছে, দ্যাট মিন্স ওই গানটা আরও বেশি সুইট। কারণ ওই গানটাকে আমরা যে কোনোভাবেই চিন্তা করতে পারি। হয়তো ওখানে একটা অন্য গান চলছে, বেদের মেয়ে জ্যোৎস্নার গান চলছে, কিন্তু আমরা ওখানে ধরেই নিতে পারি যে ওখানে চুমকি চলেছে, এই গান চলছে। আবার আমরা ধরেই নিতে পারি যে ওখানে একটা দেশাত্মবোধক গান চলছে। আমরা ওখানে ধরেই নিতে পারি যে কোনো একটা ধর্মীয় গান চলছে। তার মানে যে গানটা আমি শুনি না সেই গানটাকে আমি যতটা ভালো পারা যায়, যতটা ভালো গান পারা যায় সেই গানটার সাথে আমি কিন্তু ওটাকে ধরে নিতে পারি। নিয়েই আমরা বলতে পারি যে একটা, সাপোজ সোনার বাংলা গাওয়া হচ্ছে, এটা তো বুঝতেই পারছি সোনার বাংলা, এগুলো এটা মিষ্টি, ঠিক আছে। কিন্তু
যেই গানটাকে আমি কল্পনা করছি যে ওই বাঁশিটাতে একটা লোক খুব সুন্দর, মানে সোনার বাংলার চাইতেও আরো সুন্দর কোনো সুর বাজাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কিন্তু আমি কল্পনা করছি, তার মানে ওইটা আরো বেশি মিষ্টি। তো এটা বলেই স্পিকার এখানে যে যে বাঁশি বাদক রয়েছে তাকে বলছে যে তুমি তোমার বাঁশিটা বাজাতেই থাকো। মানে ছবির ভেতরে একটা পাইপার যেন বাঁশি বাজাচ্ছে। তো বলছে তুমি তোমার বাঁশিটা বাজাতেই থাকো, যদিও তোমার গানটা আমরা আমাদের যে সেন্সুয়াল এয়ার যেটা রয়েছে এটা দিয়ে শুনতে পাচ্ছি না, কিন্তু তারপরেও এটা আমার কাছে অধিক প্রিয়। পাইপার, তুমি তোমার যে পূর্ণ স্পিরিট, সেই স্পিরিট নিয়ে তুমি তোমার গানটা বাজাতে থাকো। এরপর পাইপারকে আবার বলছে যে তুমি হচ্ছে ফেয়ার ইউথ, সুন্দর যুবক, তুমি যে গাছের নিচে যে বসে আছো, এই গাছটা কখনো তার পাতা পল্লব এগুলো ঝরে পড়ে যাবে না, এখানে চিরবসন্ত থাকবে। অথবা তুমি তুমি যে গানটা গাচ্ছ এই গানটাও কখনো থামবে না। এরপরে বলছে এখানে বোল্ড লাভার রয়েছে, বলছে বোল্ড লাভার, তোমরাও তোমাদের যে চেষ্টা সে চেষ্টা চালিয়ে যাও, এবং তোমাদের এই চেষ্টাটাও কখনো থামবে না। সবসময়ের জন্যই মনে হবে যে তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করার খুব কাছাকাছি চলে গেছো। মানে এখানে যে গার্লফ্রেন্ডকে কিস দেওয়ার যে কাছাকাছি যাওয়ার কথা বলছে সেইটা মনে হচ্ছে যেন তোমার টার্গেটটা ফিল আপ হতে যাচ্ছে, বাট এটা কখনোই ফিল আপ হবে না। তবে তুমি এই ব্যাপারটা নিয়ে কখনো দুঃখও করো না, কেননা তোমার যে গার্লফ্রেন্ড সে কখনোই বুড়ো হয়ে যাবে না। এমনকি দো দাও হ্যাস্ট নট দাই ব্লিস ফর এভার উইল দাও লাভ অ্যান্ড শি বি ফেয়ার। বলতে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, সে সব সময়ের জন্যই সারা জীবনই এরকম সে সুন্দরীই থাকবে, তার এই সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। এটা বলার পরে আবার বলছে যে ওখানকার যে গাছপালা, সে গাছপালার কথা বলছে যে সুখী গাছপালা, তোমরা তোমাদের যে পাতা রয়েছে সেগুলো বা ফুল রয়েছে এগুলো কখনোই ঝরে পড়বে না, এবং তোমাদের এখানে যে স্প্রিংটা, যে বসন্তকালটা বিরাজ করছে, এটাও কখনো বিদায় নিয়ে চলে যাবে না। এরপরে বলছেন যে ওখানে যে কিছু মেলোডিস্ট রয়েছে যারা হয়তো গান বাজনা বাজাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছে যে হ্যাপি মেলোডিস্ট আনউইয়ার্ড, তোমরাও কখনো ক্লান্ত হবে না। এবং পাইপার, তুমি তোমার গানটা তুমি মানে বাঁশিতে সবসময়ের জন্য সারা জীবন নতুন নতুন গান বাজাতেই থাকবে। এরপরে বলছে মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি হ্যাপি লাভ, বলছে এখানে যে ভালোবাসাটা রয়েছে, এখানে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে আঁকানো রয়েছে, তাদের ভিতরে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সারা জীবন উষ্ণই থাকবে, এবং এইটা সারা জীবন এনজয়েবল থাকবে। এবং এমনকি এই যে বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে যে এখানে যে একটা খেলাধুলার একটা চেষ্টা আর কি, খেলাধুলা বলতে ওই আনন্দ ফুর্তি করা আর কি, তো সেটা করতে গিয়ে যে লম্পঝম্প করছে, এটার ফলে তাদের ভিতরে যে মানে হাঁপিয়ে ওঠার যে ভাবটা, তো বলছে এটাও সারা জীবন থাকবেই। এরপরে বলছে যে অল ব্রিদিং হিউম্যান প্যাশনস ফার অ্যাবাভ, বলছে যে আমরা যারা জীবিত আর কি, তারা এইটা থেকে অনেক দূরে রয়েছি। আমরা কি হয় যে আমরা আমাদের লাইফে, রিয়েল লাইফে অনেক সরোফুল মুমেন্ট এখানে আসে, অনেক দুঃখের কাহিনী বা না পাওয়ার কষ্ট এখানে রয়েছে। এমনকি আমাদের যে বার্নিং ফরহেড বলতে, যেটা যে পোড়া কপাল, আরেকদিন একদিন বলছিলে যে আমাদের কপালটাই যেন সবসময় যেন একটা পোড়া বা না পাওয়ার একটা বিষয় থেকে থাকে। এমনকি আমরা সবসময় কিছু না কিছু চাই, পার্চিং টাং, মানে শুষ্ক হয়ে থাকে যেন। কিন্তু রিয়েল লাইফে এরকমটা হয়, না পাওয়ার কষ্ট বা বিভিন্ন রকমের কষ্ট রয়েছে। বাট এই যে ছবিটা আঁকানো আছে, সেই ছবিতে যা কিছু বর্ণনা করা হচ্ছে সেগুলো যেমন আছে তেমনই থাকবে। তার মানে গাছপালা চিরসবুজ থাকবে, ওখানে ইয়াং লাভাররা তারা নিজেদেরকে ভালোবাসা যেটা দিচ্ছে সেটা দিতেই থাকবে, বাঁশি বাজক বাঁশি বাজাতেই থাকবে, এরকম সব কিছুর কথা এভাবে বলছে। তো এটা বলার পরে এরপরে আমাদের যে ফোর্থ স্ট্যান্জাতে এসে বলতেছে যে হু আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস, বলছে ওরা কারা যারা স্যাক্রিফাইস দিতে এসেছে। স্যাক্রিফাইস বলতে আহ, একটা, এই যে হিন্দু বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যেটা হয় না যে নরবলি দেয়, সরি নরবলি ঠিক না, মানে এটা যে জীবজন্তু যে বলি দেয়, বা আমরা যেটা আমরা আমরা আমাদের যে কুরবানি, সেই কুরবানির সাথেও তুলনা করতে পারি। তো এখানে বলছে ওরা কারা যারা এখানে স্যাক্রিফাইস করতে এসেছে, টু হোয়াট গ্রিন অল্টার, বলছে ওই কোথায় সেই, মানে ওই যে যে একটা
গ্রিন অল্টার দেখছি, একটা বেদি, অর্থাৎ যার উপরে ওই প্রাণীটাকে বা একটা প্রাণীকে স্যাক্রিফাইস করা হবে। সে বলছে এই যে গ্রিন অল্টার, এইখানে যারা এসেছে তারা কারা? ও মিস্টেরিয়াস প্রিস্ট, বলছে এখানে একজন প্রিস্টকে দেখা যাচ্ছে, একজন ধর্মযাজক, বা আমরা যেটা বলতে পারি মৌলবি, অথবা বলতে পারি যাজক আর কি। সো বলছে যে ও মিস্টেরিয়াস প্রিস্ট, লেডেস্ট দাও দ্যাট হেফার লোয়িং অ্যাট দ্য স্কাইস। বলছে তুমি যে বকনা বাছুর, মানে এখন একটা বকনা বাছুর নিয়ে আসা হয়েছে, তো বলছে এই বকনা বাছুরটা হেফার লোয়িং, হেফার বলতে তোমার বাছুর, যে বাছুরের যে ডাক আর কি, হাম্বা হাম্বা যে ডাক, সেই ডাকটার কথা বলছে যে সেইটা লোয়িং অ্যাট দ্য স্কাই, অর্থাৎ নিচ থেকে, নিচে যেখানে বেদির উপরে যেখানে সে ডাকছে, কারণ একটু পরে তাকে স্যাক্রিফাইস করা হবে, জবাই করা হবে বা বলি দেওয়া হবে। সো এটার জন্য সে ডাকাডাকি করছে, এবং এই ডাকাডাকিটা স্কাইয়ে অর্থাৎ আকাশে যেন পৌঁছে যাচ্ছে। অ্যান্ড অল হার সিল্কেন ফ্ল্যাঙ্কস উইথ গার্ল্যান্ডস ড্রেসড, বলছে এমনকি তার যে সমস্ত সিল্কেন যে প্লাক্স প্ল্যাঙ্কসগুলি রয়েছে, অর্থাৎ তার যে সিল্কি যে লোমগুলি রয়েছে, সেইগুলোতে বা তার যে বডিটাতে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। ড্রেসড বলতে সাজানো, গার্ল্যান্ড বলতে ফুলের মালা। তো বলছে ফুলের মালাগুলো দিয়ে সাজানো রয়েছে। হোয়াট লিটল টাউন বাই রিভার অর সিশোর। আচ্ছা, এখানে একটা শহরেরও ছবি রয়েছে, নদী, একটা নদী রয়েছে নদীর ধারে, অথবা একটা হালকা সমুদ্রের মতো, সে সমুদ্রের ধারে একটা ছোট টাউন রয়েছে। বলছে এই টাউনটা কোন টাউন? অর মাউন্টেন বিল্ড উইথ পিসফুল সিটারডেল, অথবা মাউন্টেইনের ওপরে নির্মিত একটা শান্তিপূর্ণ দুর্গ রয়েছে, এই দুর্গটা বা মাউন্টেন দ্বারা আচ্ছাদিত আর কি, তো বা পরিবেষ্টিত এরকম একটা দুর্গ রয়েছে। এই দুর্গটা হচ্ছে কোন দুর্গ এটা? ইজ এমটাইড অফ দিস ফোক দিস পিওয়াস মর্ন, বলছে এই পবিত্র সকালে এই শহরের লোকগুলিকে খালি করে দেওয়া হয়েছে। সো এই শহরটা কোন শহর, বা এই শহরের ভেতরে যে একটা দুর্গ দেখা যাচ্ছে, শান্তিপূর্ণ খুব সুন্দর দুর্গ দেখা যাচ্ছে সকালবেলা, এটা কোন সেই দুর্গ? অ্যান্ড লিটল টাউন দ্য স্ট্রিটস ফর এভারমোর, এবার লিটল টাউনকে আবার অ্যাড্রেস করে বলছেন যে হে লিটল টাউন, তোমার যে স্ট্রিটস ফর এভারমোর উইল সাইলেন্ট বি, বলছে তোমার যে স্ট্রিটগুলি, রাস্তাগুলি, এগুলো সারা জীবনই সাইলেন্ট থাকবে, যে সাইলেন্টটা এখন রয়েছে সকালবেলা সেরকম সাইলেন্টই থাকবে। অ্যান্ড নট এ সোল টু টেল, এবং কোনো সোলই বলতে আসবে না বা বলবে না। সোল বলতে এখানে মানুষ বা আত্মা, বা মানে এক কথায় মানুষ, কেউই বা কেউই আমরা বলতে পারি, যে কেউই বলবে না হোয়াই দাও আর্ট ডিসোলেট ডিসোলেট ক্যান এভার রিটার্ন। হোয়াই দাও আর্ট, এই আর্ট বলতে আর, হোয়াই ইউ আর, কেন তুমি নির্জন, ক্যান এভার রিটার্ন, এবং কখনো কি তুমি আবার সেই রিটার্ন করবে কিনা, তোমার এখানে আবার লোক সমাগম হবে কিনা, এই কথাটা কেউই বলতে পারবে না। আচ্ছা, আমি এটাকে আরেকবার পড়ি। দেখো, ওই যে চিত্রটা, ওই যে পাত্রটা দেখছে আমাদের স্পিকার, সে পাত্রটা দেখতে দেখতে তিনি এবার দেখছেন যে পাত্রটার ওখানে একটা ছোট্ট টাউন রয়েছে, এবং সেই টাউনের পাশ দিয়ে নদী বা সমুদ্রের মতো কিছু একটা বয়ে চলেছে, এবং সেখানে কিছু লোক এই বের হয়ে এসেছে তারা, এবং বের হয়ে এসে তারা আহ, একটা বকনা বাছুর বা প্রাণীকে আর কি, কি বলে এটাকে, স্যাক্রিফাইস করতে এসেছে, কোরবানি বা বলি দেওয়ার জন্য এসেছে। এবং সেইখানে একটা গ্রিন অল্টার রয়েছে যেটার উপরে তারা কোরবানি বা বলিটা দিবে। এখানে একটা মানে প্রিস্টকেও দেখা যাচ্ছে, তো তাকে বলছে ও মিস্টেরিয়াস প্রিস্ট বলে সম্বোধন করছে। এবং এই যে বাছুরটাকে নিয়ে এসেছে, গরুটাকে নিয়ে এসেছে, সেই গরুটা
হাম্বা হাম্বা করছে, এবং এই হাম্বা হাম্বা ডাকটা এত জোরে হচ্ছে যেন এটা আকাশে পৌঁছে যাচ্ছে। এবং এর যে সিল্কি যে বডি, সেই সিল্কি বডির উপরে মালা দ্বারা সাজানো হয়েছে। সো এবার বলা হচ্ছে যে এই লিটল টাউনটার ভেতরে একটা আবার সিটাডেল বা দুর্গ রয়েছে, এবং সেই দুর্গটা আবার চারিদিক দিয়ে মাউন্টেন দ্বারা বা পাহাড় দ্বারা বেষ্টিত। এবং এইখানে যে সকালবেলাটা, সেই সকালবেলায় জনমানব শূন্য এই লিটল টাউনের যে রাস্তাগুলি সেগুলো, সেইখানে স্পিকার এই লিটল টাউনকে আবার সম্বোধন করছেন, বলছে তোমার যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি সারা জীবন সাইলেন্ট থাকবে, এবং কেউই বলতে আসবে না যে কেন তুমি নির্জন রয়েছে, এবং আবার কখনো কি তোমার এই রাস্তাগুলিতে আবার জনসমাগম হবে কিনা বা আবার হইচই পড়বে কিনা, এই কথাগুলো আসলে বলছে। আচ্ছা, এই যে যে স্ট্যান্জাটা পড়ালাম, চতুর্থ স্ট্যান্জা, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এখানে কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আমি ধরে নিচ্ছি যে কোশ্চেন নাই, তাহলে আমি নেক্সট স্ট্যান্জায় চলে যাই। পরেও যদি কখনো কোনো কোশ্চেন মনে আসে জিজ্ঞাসা করবা। ওকে, এবার দেখো এখানে এসে আবার ওই গ্লেশিয়ার আর্নটাকে সম্বোধন করছেন আমাদের স্পিকার। তিনি বলছেন যে ও অ্যাটিক শেপ, অ্যাটিক বলতে অ্যান্টিক, হে অ্যান্টিক শেপ, ফেয়ার অ্যাটিটিউড, মানে ওইটা দেখতে খুব সুন্দর আর কি, তোমার যে অ্যাটিটিউডটা, তোমার যে চেহারা বা যে অ্যাপিয়ারেন্স সেটা খুব সুন্দর। উইথ ব্রেড অফ মার্বেল মেন অ্যান্ড মেইডেন্স ওভার রোড, যেটার উপরে রয়েছে, মানে তুমি সুন্দর এর কারণ হচ্ছে তোমার উপরে রয়েছে একদল মার্বেলের মানুষ, মার্বেল দ্বারা খচিত আর কি মানুষ, এবং কিছু মেইডেন রয়েছে, কিছু মেয়ে রয়েছে, এর উপরে সাজানো বা অঙ্কিত করা রয়েছে। উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন ওয়েড, এইখানে রয়েছে বনের যে গাছপালা, সেই গাছপালা রয়েছে। ব্রাঞ্চ বলতে শাখা প্রশাখা, শাখা প্রশাখা মানেই গাছপালা। সো এখানে বলছে যে বনের গাছপালা দ্বারা সাজানো রয়েছে এই হচ্ছে অ্যান্টিক মেন এবং মেইডেনদের যেই পরিবেশটা সেটাতে। এবং সেখানে ট্রডেন ওয়েড রয়েছে, মানে এখানে পদদলিত গাছ, আগাছা, ঘাস এগুলোও রয়েছে। দাও সাইলেন্ট ফর্ম, বলছে তুমি একটা সাইলেন্ট চুপচাপ একটা আকৃতি বা একটা শেপ। ডোস্ট টিজ আস আউট অফ থট, বলছে তুমি আমাদেরকে বিরক্ত করো। আউট অফ থট মানে চিন্তা করা যায় না এরকম একটা লেভেলে তুমি বিরক্ত করো। অ্যাজ ডোট ইটার্নিটি, কারণ হচ্ছে তোমার তোমার যেই চিরন্তনতা বা তুমি যে কখনো নষ্ট হবে না, এই বিষয়টা আমাদেরকে বিরক্ত করে, আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদেরকে চিন্তায় ফেলে দেয়। মানে এখানে একটা বিষয় আছে যে এই যে একটা পাত্র, সেই পাত্রটার উপরে এত কিছু পরিবেশ আঁকানো আছে, বা এত ছবি, এত সুন্দর সুন্দর জিনিস আঁকানো আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই পাত্রটা একটা ইটার্নাল পাত্র, এবং এই পাত্রটা কখনোই, মানে এই ছবিগুলো কখনোই নষ্ট হবে না। ছবিতে যেই একটা স্প্রিং বা একটা সুন্দর পরিবেশের, লাইভ একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছে, এই পরিবেশটাও যুগ যুগ ধরে একই রকম আছে এবং পরবর্তীতেও একই রকম যাবে। কিন্তু আমরা রিয়েল লাইফে মানুষগুলি একটা সময় আর থাকবো না। সো এই যে তোমার প্রতি, মানে ওই পাত্রটাকে উদ্দেশ্য করে বলছে যে তোমাকে দেখে আমরা বিরক্ত হচ্ছি, বিরক্ত হচ্ছি বলতে আমাদের মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। তুমি চিরন্তন, তুমি চিরকাল থাকবে, বা এর আগে অনেক বছর ধরে আছো, বাট আমরা তো এতদিন ধরে থাকবো না। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা মনে করিয়ে দিচ্ছে আর কি। কোল্ড প্যাস্টোরাল, বলছে ঠান্ডা গ্রাম্য একটা পরিবেশ আর কি সেখানে। হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েস্ট, বলছে যখন বৃদ্ধ বয়স এই জেনারেশনটাকে ধ্বংস করে দেবে বা নষ্ট করে দেবে, দাও শ্যাল্ট রিমেইন, তুমি একই রকম থাকবে তখনও। ইন মিডেস্ট অফ আদার, ও অন্যান্য যত কষ্ট, যত না পাওয়ার গল্প আছে মানুষের, সেগুলোর ভেতরেও তুমি একই রকম থাকবে।
দেন আওয়ার্স, ও দেন আওয়ার্স বলছে আমাদের যে কষ্টগুলি সেগুলোকে ছাপিয়ে তুমি একই রকম থাকবে। এ ফ্রেন্ড টু ম্যান বলছে তুমি মানুষের বন্ধু, টু হোম দাও সেইস্ট, তুমি যাদেরকে বলো আর কি, মানে এই পাত্রটাকে বলছে যে তুমি মানুষের বন্ধু এবং তুমি মানুষদেরকে বলো যে সব সময়, আহ, এখানে এই মানুষদেরকে বলতে জেনারেলাইজ করা হচ্ছে, ইউনিভার্সালাইজ করা হচ্ছে, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষকে তুমি গিয়ে বলো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে যে বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই সত্য, ট্রুথ বিউটি, সত্যই সৌন্দর্য, দ্যাট ইজ অল, এটাই হচ্ছে সার কথা বা মেইন কথা, ইয়ে নো অন আর্থ, এটা যেন পৃথিবীবাসী জেনে রাখে, অ্যান্ড অল ইয়ে নিড টু নো, এবং সবারই এটা জানা উচিত বা জানা দরকার। তাহলে এই যে এই লাস্টের সেন্টেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা এক্সপ্লানেশনের জন্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোটেশন ইউজ করতে গিয়ে এটা দরকার হয়। সো এই স্ট্যান্ডারটা আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে এই স্ট্যান্ডারটাতে এসে কবি তার নিজের বা হিউম্যান বিংয়ের মৃত্যুর কথাটা স্মরণ করছেন, এবং ইন দ্য কন্ট্রাস্ট তিনি আবার চিন্তা করছেন যে একটা সাধারণ পাত্র এবং এর ওপরে ড্রয়িং করা যে পিকচারগুলো রয়েছে, তো এগুলো তো চিরন্তন, এগুলো চিরকাল থাকবে। অন দ্য আদার হ্যান্ড আমরা মানুষরা একটা সময় মারা যাব এবং আমরা চিরকাল থাকবো না, সেই ফিলিংসটা এইখানে নিয়ে আসছেন, এবং এখানে নিয়ে এসে তিনি যে কথাগুলি বলছেন যে শুরু থেকেই, ও অ্যান্টিক শেফ ফেয়ার অ্যাটিটিউড উইথ ব্রেড অফ মার্বেল মেন অ্যান্ড মেইডেন্স ওভার রোড উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন উইড, বলছে ও অ্যান্টিক শেপ, তোমার যে অ্যাপিয়ারেন্সটা সেটা খুবই সুন্দর, তোমার সাথে রয়েছে হচ্ছে মার্বেল পাথরের মানুষ আঁকানো, এমনকি মার্বেল পাথরের পুরুষ এবং মহিলা আঁকানো রয়েছে, এবং সেইগুলো আবার সাজানো রয়েছে হচ্ছে বিভিন্ন বন বাদারের যে ব্রাঞ্চ, শাখা প্রশাখা বা গাছপালা সেগুলো দ্বারা, সেখানে পদদলিত ঘাসপালা রয়েছে, এটা বলছে। এরপরে বলছে যে দাও সাইলেন্ট ফর্ম dost tease us আউট অফ থট অ্যাজ ডথ ইটার্নিটি, বলছে তুমি আমাদেরকে বিরক্ত করো, তুমি একটা সাইলেন্ট ফর্ম, তুমি একটা সাইলেন্ট শেপ, এবং তুমি কি করো আমাদেরকে বিরক্ত করো, এবং আমাদেরকে বিরক্ত করা হচ্ছে ইটার্নিটির কথা স্মরণ করিয়ে দিয়ে, অর্থাৎ তুমি তো চিরন্তন বাট আমরা তো একটা সময় চলে যাব, তো এই বিষয়টা তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দাও, এবং স্মরণ করিয়ে দিয়ে যেটা হয় যে আমরা হচ্ছে বিরক্ত ফিল করি বা দুঃখিত হই, এক কথায়। এখানে ডিসগাস্ট বলতে যে একেবারে বিরক্ত, বা টিজ বলতে যে একেবারে বিরক্ত করা, তা কিন্তু না, এখানে আমাদেরকে ভাবিয়ে তোলো তুমি। এরপরে বলছে কোল্ড প্যাস্টোরাল, হচ্ছে গ্রাম্য পরিবেশ আর কি, গ্রাম্য ঠান্ডা বা গুরুগম্ভীর একটা পরিবেশ, সেটাকে এবার মানে বলছে যে হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েজ, বলছে যখন এই জেনারেশনটাতে ওল্ড এজটা আসবে তখনও তুমি একই রকম থাকবে, এই যে ইন দ্য মিডেস্ট অফ, অর্থাৎ এই যে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনটাতে যখন দুঃখ কষ্ট এগুলো আসবে তখনও তুমি একই রকম থাকবে, এবং তুমি এই একই রকম থেকে মানুষের বন্ধু হয়ে তুমি সকল মানুষকে, পৃথিবীর সকল মানুষকে একটা কথা বলো, সেইস্ট বলতে সে, দাও সে, মানে তুমি বলো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ ফেয়ার ইজ, তোমরা একটা তোমরা যখন ম্যাকবেথ পড়বে, ম্যাকবেথে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি, সেখানে দেখবে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এরকম একটা কথা আছে, তো এটার সঙ্গে একটু মিলিয়ে দেখো যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, আবার ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, মানে খারাপ কাজ ভালো, আবার ভালো কাজই খারাপ, মানে এরকম একটা কাহিনী আছে, ওইটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 10 মিনিট বলছে কথা বলা যাবে, 10 মিনিট পরে আমরা আবার রিকানেক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো তো এইখানে সে কথাটা বলছে যে যা কিছু সত্য তার সব কিছুই সুন্দর, এবং ট্রুথ বিউটি, মানে এই কথাই বলছে যে সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর, এই কথাটা বলছে, বলে বলছে যে এটা দ্যাট ইজ অল ইন ইউ নো অন আর্থ, বলছে যে এটা তুমি পৃথিবীতে জানো বা সবাই পৃথিবীতে জানে, এবং সবারই এটা জানা উচিত বা দরকার।
আচ্ছা, এখন এই যে দুইটা স্ট্যান্জা পড়লাম বা এই যে শেষের স্ট্যান্জাতে, এইটার থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, এর আগের স্ট্যান্ডারটা বুঝিয়ে দেন। আচ্ছা, আগের স্ট্যান্জাতে যেটা হচ্ছে সেটা প্রথম হলো দুইটা লাইন। এই প্রথম দুইটা। আচ্ছা, হ্যাঁ। প্রথম দুইটা বুঝতে হলে আমাদেরকে আগের স্ট্যান্জাতে একটু দেখে আসতে হবে। আগের স্ট্যান্জাতে এরকম যে, মানে আমরা যদি সামারিটা নিই আগের তিনটা স্ট্যান্জার, যে এখানকার কবি বা স্পিকার তিনি এখানে এই যে পাত্র, গ্রেসিয়ান যে আর্ন, সেই আর্নের গায়ে বিভিন্ন ছবি তিনি দেখছেন, এবং সব ছবিগুলোকে তিনি বলছেন যে এগুলো চিরন্তন, এগুলো কখনো ধ্বংস হবে না। এগুলো বলার পরেই এসে তিনি আরেকটা ছবির বর্ণনা দিচ্ছেন। সে ছবিটা হচ্ছে যে এখানে আরেকটা ছবি আছে যেখানে তিনি দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ স্যাক্রিফাইস করতে এসেছে। স্যাক্রিফাইস বলতে ধরো পশু কুরবানি দিতে এসেছে বা পশু বলি দিতে এসেছে। তো তো তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আচ্ছা, এই লোকগুলো কারা, হু আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস, কারা আসছে এখানে স্যাক্রিফাইস করতে ওই গ্রিন অল্টারে। অর্থাৎ গ্রিন অল্টার অর্থাৎ একটা সবুজ গাছপালার ভেতরে একটা সবুজ জায়গায় যেখানে তারা বলি দেয়, সেই জায়গাটার কথা বলা হচ্ছে। যে ওই সবুজ অল্টারে বা সবুজ বেদিতে কারা আসছে, এসে বসেছে ওইখানে এই স্যাক্রিফাইস দেওয়ার জন্য, এবং কি ওইখানে একটা প্রিস্ট বসে আছে, হয়তো ধ্যান করছে এরকম কিছু একটা। তো তাকে বলছে মিস্টিরিয়াস প্রিস্ট। তো বলছে, হে মিস্টেরিয়াস প্রিস্ট, কারা এসেছে এরা, বা তুমিই বা কে? বা এই যে তোমরা যে আহ, বাছুরটা সাথে নিয়ে এসেছো একটা, লেটস দাও দ্যাট হেফার, হেফার বলতে ওই বকনা বাছুর। তো বলছে বকনা বাছুরটা যে নিয়ে এসেছো সেটা লোয়িং, সেটা হাম্বা হাম্বা করছে অ্যাট দ্য স্কাই, এবং সেই সেই দাগটা একেবারে যেন আকাশে পৌঁছে যাচ্ছে শব্দটা। এবং এই বাছুরটাকে তোমরা যখন নিয়ে এসেছো তখন তাকে কি করেছো, তার যে সিল্কেন বডিটা, সে রেশমি বডিটা, সেই বডিটাকে তোমরা আবার ফুলের মালা দিয়ে সাজিয়েছো। এবং হোয়াট লিটল টাউন, এবং এরপরে আছে এটা, এই যে স্যাক্রিফাইসের একটা দৃশ্য তিনি বর্ণনা করলেন। বর্ণনা করে এরপরে আবার তিনি দেখছেন যে সেখানে একটা ছোট শহর রয়েছে সমুদ্র বা নদীর ধারে, এবং তার পাশে আবার একটা পাহাড় বেষ্টিত একটা দুর্গ রয়েছে, রাজপ্রাসাদ বা এরকম দুর্গ যেখানে সেনাবাহিনী থাকে এরকম। তো শান্তিপূর্ণ একটা দুর্গও রয়েছে। কিন্তু এত, মানে এত কিছুর পরেও ইজ এমটাইড অফ দিস ফক, এবং ওইখানে তারপরেও কোনো জনমানুষ নাই। দিস পিওয়াস মর্ন, অর্থাৎ সকালবেলার একটা রাস্তা, সেই রাস্তাতে তো, বা সকালবেলার যে পরিবেশ সেটার কথা বলছে, যে সকালবেলায় আহ, কিছু মানুষ এসে স্যাক্রিফাইস দিতে, সেটা ঠিক আছে। এখানে রাজপ্রাসাদ বা সিটাডেল রয়েছে, এগুলো সবই ঠিক আছে, নদীর ধার সবই ঠিক আছে, কিন্তু এখানে কোনো জনমানুষ নাই সকালবেলা, এই জন্যে। তো এরপরে লিটল টাউনকে এবার তিনি অ্যাড্রেস করে বলছেন যে লিটল টাউন, তোমার যে স্ট্রিটগুলি যেগুলি ফাঁকা রয়েছে সেগুলো সারা জীবন ফাঁকাই থাকবে, এবং কেউ কখনোই বলতে আসবে না যে, বা জানতে আসবে না যে কেন তোমার এই রাস্তাগুলি সকালবেলায় ফাঁকা রয়েছে, এমনকি চিরকাল ফাঁকাই থাকবে, এটা কেন থাকবে, এটা কেউই বলতে আসবে না বা জিজ্ঞাসা করতে আসবে না। স্যার, পায়াস মন বলতে কি কি বোঝানো হয়েছে? পায়াস বলতে তোমার পবিত্র, মর্ন বলতে মর্নিং, সকাল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এখানে যে লাস্ট লাইনটা বলা হয়েছে, লাস্ট দুই লাইন, এখানে সাথে স্যার পুরো কবিতার কোনো মিলই খুঁজে পাচ্ছি না। এটার সাথে কি স্যার পুরো কবিতার কোনো মিল আছে? এই যে সবার শেষে এই দুই লাইন, কবিতার শেষের দুই লাইন, জি স্যার, জি স্যার। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তাই তো? আচ্ছা, জি স্যার। এছাড়া এই, মিল কোথায় নাই? হ্যাঁ, এই লাইনগুলোর সাথে আসলে ওইভাবে মিল পাবে না, কিন্তু এখানে আবার যদি তোমরা মানে আমরা যদি নিজেদের মতো করে ব্যাখ্যা করি তাহলে মিলটা এখানেই, যে একটা অ্যান্টিক শেপ বা একটা অ্যান্টিক যে পাত্র, যে গ্রেসিয়ান আর্ন, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, খুব মানে সাজানো গোছানো, বেশ কিছু চিত্রাঙ্কন রয়েছে ওখানে আর কি, চিত্র অঙ্কন করা রয়েছে। সো এই চিত্রটার কিন্তু পুরো যে বর্ণনাটা দেওয়া হয়েছে, পুরো বর্ণনাটাই কিন্তু এখানে খুবই মজাদার, খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর। সো এইখানে এসে সেই লাস্ট লাইনে এসে সেই কথাটাই বলছে যে পুরোটাই হচ্ছে সুন্দর, এবং এই যা কিছু সুন্দর তার সব কিছুই হচ্ছে সত্য, এবং যা কিছু সত্য তার সব কিছুই হলো সুন্দর। এবং এই এই যে সত্য সুন্দর বা সুন্দর সত্য, এই বিষয়টা, এই মেসেজটাই
কবি এখানে বলছেন যে এই মেসেজটা আর্থ হে আর্ন অর্থাৎ পাত্র, তুমি এটা সবাইকে জানিয়ে দিও, কারণ আমরা তো আমরা জানতে পারছি, বাট কিন্তু আমরা তো এটা পরবর্তীতে পরবর্তীতে কাউকে জানাতে পারবো না, কি জন্য আমরা তো শর্ট লিভড, আমরা তো কিছুদিন পর মারা যাব, কিন্তু তুমি তো অনন্তকাল ধরে থাকবে। এই জন্য হে পাত্র, তুমি মানুষদেরকে জানিও যে সত্যই সুন্দর, সুন্দরই সত্য। মানে এটা একটা মেসেজ, কবির এই মেসেজটা পাত্রকে বলছেন, আর্নটাকে বলছেন যে তুমি এটা জেনারেশন টু জেনারেশন ছড়িয়ে দিও, এই কথাটাই স্যার বলছেন। এখানে কি ওই পাত্রটার প্রশংসা করতেছে, মানে পাত্রটা সুন্দর সত্য, মানে পাত্রতে যে যে পিকচার গুলো আঁকানো আছে ওইগুলো প্রশংসা করতেছে? উম, না, ব্যাপারটা ওরকম না। এখানে যেটা বলছে যে পুরো পিকচারটার সৌন্দর্য বর্ণনা করে এসে লাস্টে যে কথাটা বলছেন যে যে দেখো এই যে এত সুন্দর বিউটিফুল জিনিসটাকে আমি যে বর্ণনা করলাম, সো এই বর্ণনা করে এসে পাত্রটাকেই এ বলছে যে আসলে সত্য সবসময়ের জন্য সুন্দর থাকে, এবং সুন্দর যেটা তার সবকিছুই সত্য। মানে একটু জাস্ট এটাকে বাংলাটা মিনিং করে, বিউটি ইজ ট্রুথ, অর্থাৎ সৌন্দর্য বা সুন্দর সবকিছুই সবসময়ের জন্য সত্য। আবার সত্য মানে ট্রুথ বিউটি, অর্থাৎ সত্যটাও হচ্ছে সবসময়ের জন্য সুন্দর। মানে এটা জাস্ট একটু এদিক সেদিক করতে হবে। এবং এই এটা একটা মেসেজ, কবির একটা মেসেজ আর কি এটা। এই মেসেজটা কবি সবাইকে জানাতে চাচ্ছেন। আবার তোমাদের আরেকটা স্যার এখানে স্যার তোমাদের এখানে পয়েন্ট, এটা কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছে আমি বুঝলাম না। কি আরেকবার বলো। স্যার এখানে পয়েন্ট, এই যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই যে এই লাইনটা এটা কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছে? আচ্ছা, আমি আরেকবার তাহলে তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, তোমরা জানো যে জন কিটস মারা গিয়েছিল হচ্ছে আহ, যক্ষ্মা রোগে, এবং যখন তিনি এই কবিতাগুলি লিখছেন তখন কিন্তু অলরেডি তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত, বা তার ইভেন খালি ওই না, তার ফ্যামিলিতে তার ভাই সম্ভবত ছিলেন যক্ষ্মা রোগে আক্রান্ত, এবং সে হচ্ছে ধীরে ধীরে মারা যাচ্ছিলেন এরকম একটা অবস্থায়। সো সেইখান থেকে একটা উপলব্ধিতে তিনি যখন এই কবিতাটা লিখছেন তখন তিনি আহ, পুরো গ্রেসিয়ান আর্নটাকে তিনি দেখছেন যে গ্রেসিয়ান আর্নটা অনেক আগে থেকে এই জায়গাটাতে রয়েছে, কিন্তু এর যে গায়ের যে ছবিগুলো আঁকানো আছে এই ছবিগুলো সব সময়ের জন্যই এটা মানে জীবন্ত, এটা কখনো নষ্ট হচ্ছে না, বা নেক্সটেও আরো হয়তো কয়েক জেনারেশন এটা নষ্ট হবে না। সো কবির একটা মেসেজ, সেই মেসেজটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা তার মেসেজ। এবং এই মেসেজটা তিনি জানাতে চাচ্ছেন মানুষদেরকে, ভবিষ্যতের মানুষদেরকে, কিন্তু তিনি তো নশ্বর, তিনি তো একটা সময় মারা যাবেন, তো তিনি তো এটা মানুষকে জানাতে পারবেন না। তো এই জন্য কবি শুরু থেকেই এই গ্রেসিয়ান আর্নটার প্রশংসা করে আসছেন, প্রশংসা করে এসে বলছেন যে তুমি যে সুন্দর, তুমি তো অবিনশ্বর, তুমি তো কখনো ধ্বংস হবে না, তুমি তো চিরকাল থাকবে, তুমি অনেক আগে থেকে এসেছো। সো আমার একটা মেসেজ আছে, মেসেজটা কি? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এই মেসেজটা তুমি যুগে যুগে মানুষদেরকে এটা জানিয়ে দিও, এটাই হচ্ছে মেন কথা। এখানে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা হচ্ছে কবির একটা মেসেজ, এবং এই মেসেজটা জানিয়ে দিচ্ছে। স্যার এই যে গ্রেসিয়ান আর্ন, এটা কি কবি সত্যি নিজে দেখেছে নাকি নিজের ইমাজিনেশন থেকে কিছু একটা বলতেছে? এটা হয়তো তিনি দেখেছেন, হয়তো তিনি ইমাজিনেশন থেকে তো বর্ণনা করছেন তিনি, কিন্তু হয়তো তার সামনে এরকম একটা পাত্র থাকতেই পারে। তিনি হয়তো যখন যে কবিতাটা লিখছেন তখন হয়তো তার সামনে এরকম একটা পাত্র থাকতেই পারে। যেমন আমরা আমরা জানি যে অনেক কবিরাই মানে অনেক সত্য বিষয় নিয়ে কবিতা লিখে, যেমন তোমরা জসিমউদ্দিনের আসমানি কবিতা পড়েছো, তারপরে অনেক এই জাতীয় কবিতা আছে আর কি, অনেক মানে সত্য বিষয়কে নিয়ে তার কবিতা লেখা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে হয়তোবা তিনি এরকম কোনো একটা একটা বিষয় আছে না, যেমন কবিরা আনমনে থাকা অবস্থায় তারা কবিতা ম্যাক্সিমাম টাইমে লিখতেন, বা স্যাড বা এই টাইপের কোনো একটা ফিলিংসের ভেতরে আছেন সেই সময়টাতে হয়তো এরকম একটা গ্রেসিয়ান আর্ন তিনি দেখেছেন, দেখে তার চোখের সামনে যখন ওইটা আছে তখন তিনি হয়তো এটা লিখছেন। আচ্ছা, আমি যে দুইজন বা এখনো আসেনি তারা হয়তো আসবে পরে, আমি শুরু করি। দেখো, তো আচ্ছা, যেটা বলছিলে যে হয়তো তার সামনে এরকম কোনো একটা পাত্র ছিল, বা তার বাড়িতে, বা তিনি হয়তো কোথাও দেখেছিলেন এরকম একটা পাত্র, সো দেখেই তিনি হয়তো সেই কবিতাটা লিখেছিলেন। আর কবিতায় তিনি যে লাস্ট লাইনের কথা বলছেন, এটা এটা আসলে আমি যেটা বললাম যে একটা মেসেজ, এবং তার মেসেজটা হচ্ছে যে দেয়ার ইজ নাথিং রিয়েল বাট দ্য বিউটিফুল। আচ্ছা, কোনো কিছুই একেবারে সত্যিকারের জিনিস না যেগুলো বিউটিফুল না, অ্যান্ড নাথিং বিউটিফুল বাট দ্য রিয়াল, এবং সত্য বিষয় ছাড়াও কোনো কিছু বিউটিফুল না।
এই কথাটাই আসলে এটা এটা হচ্ছে কবির একটা মেসেজ। সেই মেসেজটা হচ্ছে কবি যখন এই গ্রেসিয়ান আর্নের ওপরে যখন মেডিটেট করছেন, যখন তিনি এইটা নিয়ে চিন্তা করছেন, তখন বা এই যে কবিতাটা যখন তিনি লিখছেন বা এই যে ছবিগুলো যখন দেখছেন, তখন তার ভেতরে এই একটা উপলব্ধি আসলো যে আসলে সব কিছু সুন্দর, মানে সুন্দর জিনিসটাই হচ্ছে সব সত্য। আমরা বলি না সবার উপরে মানুষ সত্য, তো উনি উনি হয়তো এটা বলছেন সবার উপরে সৌন্দর্য সত্য। তো সেটাকেই তিনি এই কথাটা বলছেন যে এবার তিনি এই গ্রেসিয়ান আর্নের মাধ্যমে তিনি এই মেসেজটা সমস্ত হিউম্যানিটির কাছে ছড়িয়ে দিতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে কথা। আর আরো কোনো কথা কথা থাকলে বলো। স্যার এটা কি কবির অরিজিনাল রাইটিং, মানে যখন এই কবিতাটা লিখছে সেম এই ওয়ার্ড গুলো ইউজ করছে নাকি এগুলাকে হ্যাঁ কেউ চেঞ্জ হ্যাঁ করছে? এগুলোই, যেমন এগুলো যদি চেঞ্জ করা হতো তাহলে এই যে এখানে অ্যান্টিক কথাটা থাকতো, এই অ্যাটিক কথাটাই পরবর্তীতে অ্যান্টিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে দাও না হয়ে হতো ইউ, তারপরে এই যে ডোস্ট না হয়ে হতো ডু, তারপরে ওয়াই ই, এই এইটা না হয়ে হতো ইউ, এরকম আর কি। এগুলো অরিজিনাল একেবারে তারা যে ওয়ার্ডগুলি ইউজ করেছে সেগুলোই। আচ্ছা, আর কিছু আছে বলো, জিজ্ঞাসা করো যদি জানার থাকে। আচ্ছা আজকের, স্যার লাস্ট থেকে উপরে যে 4 নম্বর লাইনটা, ওখানে শেল লিখছে, ওটা কি শেল? হ্যাঁ শ্যাল। এখন যেমন তোমরা হয়তো জানোই যে শ্যালের ব্যবহার আর হয় না, শ্যাল এখন বাতিলের খাতায় চলে গেছে। এই দেখো এখানে শ্যাল আছে, এটা এই যে এখানে শ্যাল, দাও শ্যাল টু রিমেইন, তুমি একই রকম থাকবে। আবার উপরে দেখো শ্যাল দিয়েছে। মানে এখানে বিষয়টা এরকম যে কবিতার যে ছন্দ অলংকার, সেই ছন্দ অলংকারটা ঠিক করার জন্য অনেক সময় অনেক কিছুই মানে কম বেশি করে। যেমন এখানে এভারকে ভিটা কেটে দিয়ে ইয়ার করে দিয়েছে। হুম। তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে ইয়ে পড়েছো না, তোমাদের একটা কবিতা ছিল গুডমোরো, গুডমোরো তো দেখো এই ধরনের কথাবার্তা, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা আছে। তারপরে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের যে কবিতাটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, কিছু জিনিস আসলে এখন আর ব্যবহার হয় না, যেমন শ্যালের ব্যবহার নাই। তারপরে এখন শ্যালের পরিবর্তে সবাই উইল ব্যবহার করে। আবার উইলের পরিবর্তেও ইদানিং দেখা যায় উডটাকে বেশি ব্যবহার করা হয়। আই উড গো, আই উইল গো না বলতে আই উড গো, এরকম। তারপরে হুইস, রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইসের ব্যবহার আর হয় না এখন, এখানে স্যার সম্পূর্ণভাবেই। শেল ব্যবহার করলে কি এটা ভুল হবে এখন? বুঝলাম না। বলতেছি এখন যদি আমরা উইলের জায়গায় শেল মানে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে লিখি তাহলে কি এটা ভুল হবে? এটা ভুল হবে না, কিন্তু ওই যে যে সময় যে ভাষা চলে সেটা না ইউজ করে যদি আমরা অন্যটা ইউজ করি যেরকম হয় সেরকম। যেমন ধরো, স্যার কলেজে তো লিখতাম, শেল ইউজ করতাম। হ্যাঁ আগে ইউজ করতাম আমরা, কিন্তু এখন আর ইউজ করা যাবে না আর কি। যাবে না বলতে টিচাররা হয়তো ভুল ধরবে না, কারণ টিচাররা এই বিষয়টা জানে। আবার ওই যে যেটা বললাম যে একটা সময় হাতকে বলা হতো হস্ত, তারপরে বলা হতো হত্ত, এখন যেমন তারপরে বাহু, তারপরে ভুজ, তারপরে কর, তারপরে এসে হয়ে গেছে এখন হাত। এখন আমি যদি বলি যে আমি হাত দ্বারা ভাত খাচ্ছি, এটা না বলে আমি বলি যে হত্ত দ্বারা ভাত খাচ্ছি, তাহলে কেমন হবে? মানে যে সময় যেটা চলে আর কি, সেই সময় সেটা ইউজ করতে হবে। আর আমরা সাহিত্যে পড়ি, আমাদের তো মজা এখানেই যে কবে কোথায় কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেটাও আমরা জানতে পারছি, বা একটা সময় কেমন ছিল সেগুলোর একটা পিকচার। আমরা এইটা শেষ করলাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন। এইটার এইগুলোর থেকে যে আমরা ব্রিফ কোশ্চেনগুলো বা শর্ট কোশ্চেনগুলো এগুলো আমরা পড়বো। তবে আমরা আমরা পড়বো, আমাদের যেমন উইলিয়াম ব্লেক শেষ করেছি, এবার এটা শেষ করলাম, এবং জন কিটসের আরও যে 3-4টা কবিতা আছে এগুলো কবিতাগুলো শেষ করে তারপরে। আর ঈদের জন্য আমরা নেক্সট দিনে পড়াটা বন্ধ রাখবো, এবং তারপরে দিনে আমি আবার পড়াবো, হয়তো সামনে যে শনিবারের কথা বলছি সেই শনিবারে। তো সেদিন তোমরা যারা জয়েন করবে করো, আর যারা হয়তো বিজি থাকবা, অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে বা দেশের বাড়িতে যাবে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হলে পরে তো ভিডিও দেখতে পাবেই।
সো আজকে এ পর্যন্তই রাখছি। এখন আবার আমি থার্ড ইয়ারের ক্লাস নেব। সো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা যারা যারা জয়েন করেছিলে, তোমাদেরকে তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, এটা 5 জন আছো। তো তোমাদের 5 জনকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট শনিবারে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।